এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে নাকতলা মৃণালিনী বৃদ্ধাবাসে। মনোরম পরিবেশে আজীবন ভালো থাকতে চাইলে চলে আসতে হবে এই মৃণালিনী বৃদ্ধাবাসে। এখানে যে মা ও বাবারা আছেন তারা নিজেদের মতন করে বেশ ভালো মতন কিন্তু সময় কাটাচ্ছেন, এটা তো বলা যেতেই পারে। এই বৃদ্ধাবাসে এসে এসটিভি বাংলা ক্যামেরায় এক অসাধারণ মুহূর্তে সাক্ষী হয়ে থাকলাম আমরা সবাই। এখানে যে মা আছেন, যিনি এখানে থাকছেন, উনি একজন কত্থক শিল্পী ছিলেন। উনি এত সুন্দরভাবে ওনার ডান্স বা মুদ্রা পরিবেশন করলেন, সত্যি অবাক হবারই কথা। তো বুঝতেই পারছেন এই মৃণালিনী বৃদ্ধাবাসে যারা আছেন তারা প্রাকৃতিকভাবে ভালোই আছেন, এটা তো বলা যেতেই পারে। এবং এই বৃদ্ধাবাসের যে ছাদ সেটিও কিন্তু বেশ সুন্দর, ওপরে শেড দেওয়া। সময় কাটানোর জন্য সকাল সন্ধে এনারা কিন্তু ছাদে আসেন এবং গল্প আড্ডায় কিন্তু সময় কাটান। তো দর্শক বন্ধুরা, এবার এনাদের মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব আর সমস্ত তথ্য হাজির করছি একে একে, তো দেখতে থাকুন। প্রতিটা সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে। একদমই তাই দর্শক বন্ধুরা, আজ এসটিভি বাংলা চলে এসেছে এমনই একটা বৃদ্ধাবাস। আপনাদের কাছে বহু বৃদ্ধাবাস আমরা কভার করেছি, বিভিন্ন তথ্য আপনাদের সামনে হাজির করেছি। আজ এমনই একটা বৃদ্ধাবাসে আমরা উপস্থিত হয়েছি যেটা নাকতলাতে অবস্থান করছে, মৃণালিনী বৃদ্ধাবাস। এই বৃদ্ধাবাসে যে সমস্ত মা বাবারা আছেন, দীর্ঘদিন ধরে কারা কারা আছেন, ওনাদের সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব এবং ওনারা এখানে কতদিন ধরে থাকছেন, কেমন লাগছে এই বৃদ্ধাবাসে থাকতে পেরে, সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব, দেখতে থাকুন। এই মুহূর্তে এসটিভি বাংলা মৃণালিনী বৃদ্ধাবাসে চলে এসেছে আরও আরেকজন ঠাকুমার সাথে আমরা পরিচয় করে নেব। উনি কতদিন ধরে এখানে আছেন, কেমন লাগছে, সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করছি। ঠাকুমা নমস্কার, কোথা থেকে আসছেন? আমি কসবা থেকে। কতদিন ধরে এখানে থাকা? এখানে দু বছর। শরীর ঠিকঠাক আছে তো? হ্যাঁ, শরীর খুব একটা ঠিক নেই, কোমরে ব্যথা। হ্যাঁ, ব্যথা তো এখন সবার, এমনি শরীর ঠিকঠাক? হ্যাঁ, এমনি ঠিক আছে। সারাদিন কি করে সময় কেটে যায়? ওই টিভি দেখি, সবার সঙ্গে গল্প করি। বান্ধবী হয়েছে? এরাই তো সব বান্ধবী, যারা এখানে আছে তারাই তো সব বান্ধবী। এই আর আগে কোনো পেশার সাথে যুক্ত ছিলেন কি, কিছু করতেন? না না, হাউসওয়াইফ। আমি ওইসব করি। তো সারাদিন এই যে অবসরে এখানে থাকতে পেরে ভালো লাগছে? হ্যাঁ, থাকতে তো হবেই, হবে না? কোথায় যাব? আমার তো কেউ নেই দেখার, ওই জন্য আমার বোনজি এখানে দিয়ে চলে গেছে। বোনজি, দিদির মেয়ে, এখানে দিয়ে চলে গেছে। মৃণালিনী বৃদ্ধাবাসের আর একটা রুমে আমরা প্রবেশ করেছি। এই রুমে যিনি আছেন ঠাকুমা, ওনার সাথে একটু কথা বলে নেব। ঠাকুমা, আপনার নাম? আমার নাম স্বপ্না মুখার্জি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি এইখান কলকাতা থেকেই এসেছি। এখানে থাকতে পেরে ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। এখানে সব কিছুই, খাওয়া দাওয়া থেকে ওনাদের ব্যবহার, এখানে যে না ম্যানেজমেন্টে আছেন, তারপরে ম্যাডাম স্যার, অসম্ভব ভালো ব্যবহার। আর ইনচার্জ গৌরী আর মানে সকলেরই ব্যবহার খুব ভালো, খুবই ইয়ে করে আমাদের, খুব ভালো। সময়টা কিভাবে কেটে যাচ্ছে? আর এখানে অনেক তো রয়েছে, গল্প গুজব করে, টিভি দেখে করে সময় কেটে যায়। কাগজ পড়ি, বই চাইলে বইও দেন, বইও পড়া যায়। গল্পের বই পড়তে ভালোবাসেন? ভালোবাসি, একটু এখন চোখের ট্রাবল হচ্ছে বলে একটু অসুবিধে হচ্ছে, পড়তে খুবই ভালোবাসি। ওরা চাইলেই বই দেয়, পড়া যায়, এইসব করেই কেটে যায়। আরও এক জেঠিমাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মৃণালিনীর বৃদ্ধাবাসে। উনি কতদিন ধরে আছেন, সমস্ত তথ্য একটু শুনে নিই। নমস্কার। নমস্কার, আমি এই 1 বছর ধরে আছি, খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। এরকম জায়গা যে জীবনে কোনদিন পাবো ভাবিনি, ভাবতে পারিনি। বাড়ি এত ভালো লাগছে? এত ভালো লাগছে, মানে কারোর বাড়ি গিয়ে এক রাত থাকলে পরের দিনই এখানে ছুটে আসার জন্য ব্যস্ত। এত ভালো লাগে, সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে আমরা গল্প করি, খাই দাই, আমাদের প্রোগ্রাম হয় ছাদে, অনেক অনুষ্ঠান হয়। হ্যাঁ, অনেক কিছু হয় আমাদের, নিয়ে ঠাকুর দেখতে নিয়ে যায় গাড়ি করে, আমাদের খুব আনন্দে আছি, খুব ভালো আছি। আচ্ছা, এটা তো গেল বৃদ্ধাবাসের কথা। এবার আপনি সারাদিন কি করে সময় কাটান এখানে? এখানে এই যে ঠাকুরের বই পড়ি, মোবাইলের খবর দেখি, মোবাইলে ঠাকুরের গান শুনি, গল্প করি,
সবার গান করতে ভালোবাসেন? না না, গান টান কিছু জানি না, কিছু জানি না। ঠাকুরের বই টই পড়তে ভালোবাসি, গল্পের বই পড়তে ভালোবাসি, এই অবধি। আর বন্ধু বান্ধব তো এখানে প্রচুর হয়েছে। সবাই সবাই বন্ধু, সবাই যারা এরা দেখাশোনা করে এখানকার, তারাও আমাদের বন্ধু, তারাও আমাদের বন্ধু। আর একজন ঠাকুমাকে এই মুহূর্তে পেয়ে গেছি, উনি কতদিন ধরে আছেন একটু জেনে নি। নমস্কার, কতদিন ধরে আছেন এখানে? আমি এই এক সপ্তাহ আছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি খবর নিতে এসেছিলাম শুধু, কিন্তু ওদের ব্যবহারে আমি এমন সন্তুষ্ট হয়ে গেছি যে আমি বাড়ি থেকে এক কাপড়ে শুধু খবরটা জানতে এসেছি। আচ্ছা, এই খবরটা কোথা থেকে পেলেন? কাগজে, তারপরে মোবাইলে যোগাযোগ করেছি। এই খবর পেয়ে এখানে যে এক সপ্তাহ আছেন, এই পরিবেশ কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার তো ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু হয়তো ছেলে টেলের আছে তো হয়তো আমি যেতে চাইছি না। সময় কেটে যাচ্ছে তো? সময় খুব ভালো কাটছে। আর এক সুন্দর দিদাকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে। দিদার সাথে একটুখানি কথা বলে নি। দিদা, আপনার নাম? নীলনী চক্রবর্তী। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হচ্ছে বাঁশজনি, আর বাপের বাড়ি হচ্ছে বিদ্যাসাগর। বাবা কেউ বয়স কত হলো? রানিং 81। কত? 81। এই বয়সেও কিন্তু যথেষ্ট স্মার্ট। আমার মনে হয় না। সারাদিন কিভাবে সময় কাটছে? এই গল্প করে। গল্প করেন? খাওয়া দাওয়া মেনলি খাওয়া দাওয়া করতে হয়, শরীর থাকবে, তারপর পেপার সব মিলিয়ে দিন ভালোভাবে কেটে যাচ্ছে তো? খুব ভালো আছে, আমি যে আছি আমরা খুব ভালো। আমি পেপার দেখে আসছি, এবং এসে আমাদের যে ইনচার্জ গৌরী ভীষণ সবাই খুব ভালো সবাই। আর ওকে আমি বললাম যে আমার কিন্তু যাওয়ার জায়গা নেই, আমি এখানেই থাকি। এই মুহূর্তে আমরা প্রচুর বৃদ্ধাবাস কিন্তু এসটিভি বাংলায় কিন্তু কভার করা হয়েছে, কিন্তু এই রকম একতা, মানে এই পরিবারের কিন্তু তিনজন কিন্তু একসাথে এই রকম বৃদ্ধাবাসে কিন্তু খুব কম কিন্তু দেখতে পাওয়া যায়। আজ এই মৃণালিনী বৃদ্ধাবাসে এসটিভি বাংলা পৌঁছে গেছে, এবং এমনই একটা ফ্যামিলিকে আমরা পেয়ে গেছি একসাথে, বাবা, মা এবং মেয়ে। তাদের সাথে একটুখানি কথা বলে নেব। নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন এখানে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা জামশেদপুর থেকে। আগে কোনো পেশার সাথে কি যুক্ত ছিলেন? কি করতেন আগে? আগে আমি টাটা মোটরসের কাজ করতাম। তা এখানে থাকতে পেরে কেমন লাগছে? দেখুন, নিজের বাড়িতে থাকা আর অন্য জায়গায় থাকা, এটা যদি আমি বলি ভালো লাগছে, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না, এটা মিথ্যা কথা বলা হবে। নিজের বাড়ি নিজের বাড়ি, তো এখন সেটা যখন ছেড়ে এসছি, এখন এখানে আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে, যেটা আমাকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। সারাদিন কি কি করা হয়, কিভাবে সময় কাটে? দেখুন, আমার যা বার্ধক্যজনিত কারণে এখন আমি তো বেরোতে পারি না। তাছাড়া আমি বেশিরভাগ টাইমই শুয়ে থাকি, কেন আমার পক্ষে এখন আর কোথাও হাঁটাচলা করা মুশকিল, খুব প্রয়োজন না হলে বেরোই না। এইভাবেই আমাকে এখন এই মানে থাকতে হবে যতদিন বাঁচি আর কি। এখন এখানে ছাড়া আমার এখন তো উপায় নেই থাকা অন্য কোনো জায়গায়, তো এখানেই আমাকে মানিয়ে চলতে হবে। যেখানেই আমি থাকি, আগে আর এক জায়গায় ছিলাম, সেখান থেকে চলে এসেছি আমার বাথরুমের কারণে। মানে অ্যাটাচ বাথরুম ছিল না বলে অসুবিধা হচ্ছিল পরে। আচ্ছা, ওখান থেকে এখানে পরিবেশ কেমন লাগছে? দেখুন, পরিবেশের কথা যদি বলেন, পরিবেশটা যদি বলেন বাইরের পরিবেশ, সেটা কিন্তু ওখানে ভালো ছিল, কারণ ওখানে আরও প্ল্যানিং করে করা, মানে খুবই ভালো রাস্তা, গাড়ি ঘাট নেই, মানে আপনার গাড়ি ঘোড়া নেই, কোনো গণ্ডগোল বা কোনো রকম কিছু না। এটা তো একটু কনজাস্টেড, এটা আচ্ছা আচ্ছা, এটাতে এখানে আপনার ধুলোবালি দেয়। সেই পরিবেশের কথা যদি বলেন, তাহলে পরিবেশটা কিন্তু ওখানেই ভালো ছিল, এবং ওখানকার মানে আমি শুদ্ধ চলে এসেছি বাথরুমের কারণে। আচ্ছা আচ্ছা, মানে অ্যাটাচ বাথরুম পাইনি। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, জেঠুর যিনি ওয়াইফ,
কতটা সুন্দরী ছিলেন এটা আমি শুধু দেখছি, মানে ইয়াং বয়সে উনি কতটা গ্ল্যামারাস ছিলেন এবং খুব মিষ্টি একটা মানুষ, দেখেও ভালো লাগছে। একটু গল্প করে নিই। কি নাম? আমার নাম গীতা ঘোষ। এই যে সপরিবারে এখানে একসাথে চলে আসা, এটার কারণ কি? এর কারণ আর কেউ দেখবার নেই, এনরা দেখবেন। আমার মেয়ে আমার কাছে ছিল না, শ্বশুরবাড়ি ছিল, আমার জামাই মারা গেছে বলে এখানে এসছে। আমার কাছে আছে, আমরা যতদিন বেঁচে আছি ও থাকবে আমাদের কাছে, সেই কারণেই। আর আমরা তো আগেই চলে এসেছি, আমার পক্ষেও কিছু করবার ছিল না, আর আমাদের দেখাশুনো করবার লোক ছিল না, সেই কারণেই জামশেদপুর থেকে এখানে চলে এসেছি। থাকতে পেরে ভালো লাগছে? হ্যাঁ, মোটামুটি চলছে আর কি। সারাদিন কি করে সময় কেটে যাচ্ছে? ওই টিভি দেখি, পেপার পড়ি, গল্পের বই পড়ি, এইসব। এই যে সবার সাথে একসাথে যে বন্ধু বান্ধবদের সাথে থাকতে পেরে একটা আনন্দ লাগছে? তো আছেই, সেটা আছে। এখানে মাঝে মাঝে অনুষ্ঠান হয়, ভালোই আছে, অসুবিধা কিছু নেই। এই মুহূর্তে আমরা ওনাদের মেয়েকে পেয়ে গেছি, তো দিদির সাথে একটুখানি কথা বলে নেব। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে আসছেন? আমার তো জন্মস্থান জামশেদপুর, আর আমার হাজব্যান্ডের কর্মস্থান ছিল হলদিয়া। তো আমার হাজব্যান্ড হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যায়। তো আমার কোনো ছেলে মেয়ে নেই, সেই জন্য আমার দেখারও কেউ নেই। সেই জন্য আমি দেখলাম মা বাবার সঙ্গে একসঙ্গে থাকতে পারলে তাদেরও একটা ইয়ে হবে, আর আমারও একটা চলে যাবে, এই আর কি। কোনো পেশার সাথে কি যুক্ত ছিলেন না হাউসওয়াইফই ছিলেন? হাউস ওয়াইফই ছিলাম। এখানে সময় কিভাবে কাটছে সবার সাথে একসাথে থাকতে পেরে? হচ্ছে মা বাবাকে নিয়ে কিছুটা কাটতে হয়, হসপিটাল যেতে হয়, ডক্টরের কাছে যেতে হয়, এগুলো করতে হয়, ওষুধ আনতে হয়, ধরুন এইগুলো করতে হয়। তারপরে কিছু থাকে নিজের পার্সোনাল কাজ, ব্যাংকের কাজ, এগুলো থাকে। তারপরে এখানে চলে যায় গল্পগুজব করে। বেশিরভাগই আমি বেশি কাটাই আমি গল্পের বই, পেপার এগুলো পড়ি। আমার নিজের রুমে আলাদা নিজের রুম আছে, নিজের ঘরে। মানে গল্পের বই পড়তে ভালোবাসেন? আমি বই পড়ার নেশা আমার আছে, এইভাবেই সময় কেটে যাচ্ছে? মোটামুটিভাবে চলে যাচ্ছে, চালিয়ে নিচ্ছি আর কি। এই মুহূর্তে যে জেঠিমার সামনে আমি বসে আছি, আমার একটু ভয় লাগছে বলতে কি, একটু হেডমিস্ট্রেস টাইপ একটু দেখতে লাগছে, মানে খুব রাগি মনে হয় একটা ব্যাপার। গল্প না করলে বুঝতে পারবো না, চলুন একটু কথা বলে নিই। নমস্কার। হ্যাঁ, আমি একদম রাগি নই, আমি খুব মিশুকে সবার সঙ্গে গল্প করতে ভালোবাসি, আর সব থেকে মেইন আমি বই পড়তে খুব ভালোবাসি। এখানে ম্যাক্সিমাম দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে এই মৃণালিনী বৃদ্ধাবাসে অসংখ্য যারা রয়েছেন তারা কিন্তু সবাই মোটামুটি গল্পের বই পড়তে কিন্তু ভালোবাসেন। এরকমই আরেকটা উদাহরণ পাওয়া গেল। তো আমাকে বই দেন মাঝে মাঝে, আমি বই পড়তে এত ভালোবাসি। আর মেইন হচ্ছে আমাদের গৌরীদি এত ভালো, আমাদের সব খেয়াল রাখেন সব কিছুতে, সেই জন্যে আমরা খুব ভালো আছি। এখানে আসার মূলত কারণটা কি? মূলত কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এই 2.5 বছর হলো হঠাৎ মারা গেলেন। তা আমার ফ্ল্যাট আছে, কিন্তু আমার মেয়ে থাকে দুবাইতে, একটাই সন্তান। তা আমি কারো ইয়েতে থাকতে চাইনি। মেন কি একা থাকবো, ভয় লাগে তো, কেন একটা লোক নিয়ে থাকলেও ভয় লাগে। হ্যাঁ, আমার মেয়ে বলছে আমি সেই রিক্সে যাব না। আমার বোনও বলেছিলেন, বোনও একা, যে তুই এখানে এসে থাক। বললাম না, স্বাধীনভাবে এখানে থাকবো, সেই জন্যেই এসছি। আর এখানে আমি প্রথমে এখানেই এসেছি, 2.5 বছর হলো আমি এসেছি। খুব এই যে এত তো বৃদ্ধাবাস দেখা যায়, এখানটা সবচেয়ে আলাদা অনন্য কেন? আমি তো কোথাও যাইনি, আমার এখানে এসে আমার বোন খোঁজ নিয়েছিল, বুঝলে তো, খোঁজ নিয়ে এটা ভালো লেগে ও আমাদের আমি তখন ওখানে ছিলাম দুবাইতে, আমার মেয়ে জানালো, আমার মেয়ে বললো তুমি বুক করে দাও আমার মাসি বোনকে। ও এটা সঙ্গে সঙ্গে বুক করলো। আর তো এসে সত্যি সব খাওয়া দাওয়া সব কিছু, বিভিন্ন অনুষ্ঠানও তো হয়। হ্যাঁ, অনেক রকম অনুষ্ঠান হয়। তারপরে আমাদের তো প্রত্যেক মাসে একটা হয়, আমাদের ওই ইয়ে থেকে আসে, রোটারি ক্লাব থেকে, ওখানে নাচ গান সব কিছু হয়। আর আমাদের এই মৌসুমিও খুব ভালো, আমাদেরও খুব খেয়াল রাখে এখানে। তার মানে বোঝাই যাচ্ছে যে বলে না যে নিজে ভালো তো সবাই খুব ভালো, এরকমই একটা মানুষকে পাওয়া গেল যে নিজে ভালো, তো তাই জন্য সবাইকে ভালো লাগছে ওনার। আমরা খুব ভালো আছি, খুব ভালো আছি। উপর থেকেও আসে, সকালবেলা আমরা গল্প করি, টিভি দেখি, উনি একটু অন্য বোঝে, কিন্তু খুব ভালোবাসে আমাকে সব কিছুতে, আমাকে খুব দিদি করে। আমি চলে গেছিলাম, খুব চিন্তা ছিল কবে আসবে। তা ওর দিদি বলছে কেন, আমি তো আছি, ওর নিজের বোন বলছে না, মালবিকা দি না এলে হবে না। ধন্যবাদ।
ভীষণ গ্ল্যামারাস এবং ভীষণ গর্জিয়াস একটা সুন্দর সেজে বসে আছেন, এবং ওনার সাথে তো কথা না বললে হবে না, ছাড়বো না, এরকম একটা ব্যাপার। তো নাম কি আপনার? রিনা দাস। কোথা থেকে আসছেন? আমি যাদবপুর সাউথ সিটি আছে না, ঠিক তার পাশেই আমি থাকি। এককালে কি সাজতে খুব ভালোবাসতেন? হ্যাঁ, আমার দেখেছেন তো দর্শক বন্ধুরা, প্রথমেই বললাম আমিও ভালোবাসতো, এখনও স্বপ্নে যায় যে তুমি সাজো না কেন। তারপর থেকে আমি ছেড়ে দিয়েছিলাম এখানে এসে, তারপর আবার শুরু করেছি। সাজলে মনও ভালো থাকে? হ্যাঁ, সাজলে মন ভালো থাকে। এখানে থাকতে পেরে কেমন লাগছে? এখানে থাকতে ভালোই লাগছে, আমি 2 বছর হয়েছে এখানে আছি, সব কিছু ভালোই লাগে। আগে কোনো পেশার সাথে কি ছিলেন, কিছু করতেন? হ্যাঁ, আমি তাজ প্যালেস হোটেলে অ্যাজ এ কম্পিউটার অফিসার ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইনার ছিলাম। তারপর তাজ ফ্লাইট কিচেনে ছিলাম। তারপরে টিভিতে কত্থক ভারতনাট্যম ডান্সের পার্মানেন্ট আর্টিস্ট ছিলাম। ডান্স করতেন? হ্যাঁ, মানে বিজু মহারাজ, সুজাতা কৃষ্ণন, ওদের থেকে আমরা 8 বছর বয়স থেকে নাচ শিখেছি 10 বছর অবধি। আচ্ছা, এখনকার দিনে একটা ব্যাপার আছে যে ছেলে মেয়েদের কিন্তু ডান্স করতে দেয় না, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আপনি তো এককালে এরকম ডান্স করতেন এবং বড় বড় গুণীজনের সান্নিধ্যে ছিলেন, এখনকার ছেলে মেয়েদের কি বার্তা দেবেন আপনি? না, আমি বলবো যে ডান্সটা ভীষণভাবে করা উচিত, ওটা একটা এক্সারসাইজ। এখনও আমি এক্সারসাইজ ভেবেই কিন্তু এখনও আমি ডান্স করি। এখনও করেন? হ্যাঁ, এখন আমি এক্সারসাইজ ভেবেই আমি ভেবে নিচ্ছি সারা জীবন করব। ওতে আমার মনটা ভালো থাকে, সেইটা হচ্ছে মেন কথা। একদমই তাই, ভালো থাকে আর ফিজিক্যাল ফিটনেসটাও থাকে। তো ওটা আমি যখন পারি তো ওটা দিয়েই করি। লোকে যেমন সাঁতার করে, ওয়াকিং করে, আমিও ওয়াকিং করি, কিন্তু এটা আমি সবসময়। শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর ভালো আছে, থাকতে পেরে ভালো লাগছে এখানে। সবাই ভালো, খুব কোঅপারেটিভ, কোনো অসুবিধা হয় না, আর খাওয়া দাওয়াও ভালো, সবই কিছু ভালো। তারপরে সবথেকে বড় কথা, এখানে ভীষণভাবে ফাংশন হয়, প্রতি মাসে একটা লটারিতে হয়, সেটা তো গান বাজনা খুব সুন্দর সুন্দর সব স্মৃতি আলেখ্য, মানে ব্রেনের কাজ আর কি, শ্রুতি আলেখ্যটা লেখো। আমি একজন কাছ থেকে চেয়েছি সুয়াতর থেকে, তো সেই সব আছে। রবীন্দ্রনাথ বেলুড় মঠে যে একটা খুব একটা গুণ আছে, যে বেলুড় মঠের যে একটা উৎকর্ষ আছে, সেগুলো ওরা মুখে ভাষায় বলে, মনে হয় বেলুড় মঠেই বসে আছি। এরকম বসন্তকাল করছে, মানে বসন্তকালের মধ্যে এরকম একটা ফিলিংস, এরকম একটা ড্রেস আপ, এরকম একটা অ্যাম্বিয়েন্স ওরা তৈরি করে। আর তাছাড়া জন্মদিন, প্রত্যেকের জন্মদিন মানানো হয়, কেক ফেক সবার কাটা, সব ওদের কস্টে, নট আওয়ার কস্ট, ওদের কস্টেই। আর জন্মদিনেও আনন্দ টানন্দ করা হয়, আমি নেচেছিও 2-3 বার। তারপরে এই সমস্ত হয়। তারপরে খাওয়া দাওয়া হয় উপরে ছাতে, সুন্দর মানে ছাতা টাতা দিয়ে সুন্দর করে, মানে বোঝা যাচ্ছে যে সব মিলিয়ে ভালো লাগছে থাকতে পেরে। আর ওখানে খুব ভালো ভালো, যেমন আরজি করের ওটা হয়েছিল না, সে আরজি করে ওখান থেকে একটা পার্টি এসেছিলো, তার আরজি করেরটা দেখাচ্ছে যে এরকম আরজি করে আমাদের প্রতিবাদ করা উচিত, সেটা একটা সুন্দর প্রোগ্রাম দিয়েছে। এই মুহূর্তে একটা অসাধারণ আমরা বোল দেখে নেব, উনি কত্থক শিখতেন এবং বহু গুণীজনের সান্নিধ্যে ছিলেন, একটা অসাধারণ সাক্ষী থাকবে এসটিভি বাংলার পর্দায়। बताओ किसी का नहीं प्यारी जन, बताओ किसी का नहीं प्यारी जन, कत्थक धिन तरकता तरक धा तक धा तक धा तक धा, बनो कीर्तिमन बनो सुंदर बनो वीर जवन, यही तो है ये विधि के विधन जिसने दी है जन, बताओ किसका नहीं प्यारी जन, बताओ किसका नहीं प्यारी जन, बताओ किसका नहीं प्यारी जन, बनो कीर्तिमन बनो सुंदर बनो वीर जवन, वही तो है ये विधि के विधन जिसने दी है जन। অসাধারণ একটা সাক্ষী থাকলো এসটিভি বাংলার পর্দায়। এবং একটা সবথেকে যেটা মানে আমাদের ইয়াং জেনারেশনের কাছে পৌঁছানোর একটা বার্তা, যে এই মুহূর্তে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং উনি বলেছেন যে ওনার পায়ের অবস্থা
মানে এই যে এই লাঠি কিন্তু উনি ইউজ করেন এবং এটা ওনার সাপোর্ট, সেই সাপোর্টকে রেখেও কিন্তু এক অসাধারণ পারফরমেন্স কিন্তু এই মুহূর্তে এসটিভি বাংলার পর্দায় আপনাদের সবার সামনে কিন্তু একটা অসাধারণ মুহূর্তের আমরা সাক্ষী হয়ে থাকলাম। যে যদি পাটা ভেঙে যায়, তাই আগের থেকেই বলে দিয়েছ, যদি আমার পায়ে খুব ব্যথা করে তাহলে আমি করতে পারবো না, কিন্তু আমি করতে পেরেছি। আর বলটা ওর সঙ্গে মনে এসছে এবং বলটা করছে, এটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। তার মানে জেঠিমা যেটা বলা যায় যে মনে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু কোনো প্রতিবন্ধকতাই কিন্তু প্রতিবন্ধকতা হয় না, কি তাই তো? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। সেটা আমারও খুব অবাক লাগে, ডাক্তার যে আমার অপারেশন করছে সেও বলছে এইটার জবাব আমি দিতে পারবো না, তবে এই নাচগুলো যে করেছেন এবং আপনার ব্যথা করেনি, আমি বললাম এইটাই তো অবাক কাণ্ড। এখনও আমি যাই, এসে এত টায়ার্ড হয়ে যাই, ওয়াকিং করতে যাই, তখন এত ব্যথা করে, তখন কি চুপচাপ বসে থাকি বা শুয়ে পড়ি। বেকার হয়ে বসে আছেন? নতুন কোনো প্রফেশন খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন, যেখানে পাবেন সম্মান, অর্থ, সাথে বিশাল পরিচিতি। এসটিভি বাংলা মাত্র 3 মাসের কোর্স করাচ্ছে, একদম হাতে কলমে, প্র্যাকটিক্যাল, অ্যাঙ্কারিং, রিপোর্টিং ও ক্যামেরা। কোর্স শেষে কাজের সুযোগও থাকছে। কোর্স ফিস মাত্র 6000 টাকা। আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাস করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8772444382 9830296499। আমরাই নারী, আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে, আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সামনে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে, এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে, সহজ পদ্ধতিতে, ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। এই মুহূর্তে মৃণালিনীর বৃদ্ধাবাসে যে সমস্ত মা বাবারা আছেন, তার মধ্যে থেকে আরেকজন জেঠুকে আমরা পেয়ে গেছি। ওনার মুখ থেকে একটু শুনে নেব কিছু কথা। নমস্কার। হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসেছি। কোথা থেকে এসেছেন? বরানগর। বরানগর থেকে? এই খবর কোথা থেকে পেলেন? হ্যাঁ, একেবারে আমার দিদি বোন দিয়েছে। ঘরদোর তো দেখছি খুব পরিষ্কার, একদম পরিষ্কার। কি রাখা হয়? নিজেই করেন সব কিছু? আচ্ছা, ওয়ার্কাররা আছে। রেডিও দেখতে পাচ্ছি সামনে। গান শুনতে ভালোবাসেন? গান শুনতে আমি ভালোবাসি। কি ধরনের গান শুনতে ভালোবাসেন? সব রকমের। আগে কোনো পেশার সাথে যুক্ত ছিলেন? কি কাজ করতেন? আমি সিকিউরিটি। গান করতে ভালোবাসেন? না। সারাদিন কি কি করেন? গান শুনি। গান শোনা ছাড়া আর কিছু কি করেন সারাদিন? আর কিছু করি না আমি। এই মুহূর্তে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে ভীষণ সুন্দরভাবে সেজেগুজে একদম বসে আছেন। তো জেঠিমার সাথে একটুখানি কথা বলে নি। নমস্কার। নমস্কার। সমস্যা? কার সমস্যা বলবো? কোথা থেকে আসছেন? কোত্থেকে? নাকতলা থেকে। আচ্ছা, এইখানকার অ্যাড্রেস কোথা থেকে পেলেন? আমি নাকতলা, এটাও নাকতলা, তাহলে অ্যাড্রেস কোথা থেকে পাবো না? আচ্ছা 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 আচ্ছা, সরি, আমার ভুল হয়ে গেছে। একটু রেগে গেছেন আমার উপর, বোঝাই যাচ্ছে। আচ্ছা, সময় কিভাবে কেটে যাচ্ছে? বাবা, সময় পাই না।
কথা বলার সময় পাই না। কথা বলার সময় পাচ্ছেন না? আমি এত ব্যস্ত। কিভাবে এত ব্যস্ততা? মর্নিং থেকে শুরু করি, সকালে উঠে চা খেয়ে বাস চান টান করি, যা কাজকর্ম করে ওপরে যাই, চা কাপড় মিলে এক্সারসাইজ করি, নিচে আসি, একটু খবর শুনি, পুজো করতে বসি। পুজো করে 11টা সাড়ে 11টা উঠি, এবার রেডি হয়ে শিক্ষাশ্রমে খেতে যাব। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ভীষণ সিস্টেমেটিক্যালি ভাবে কিন্তু কাজগুলো সামলান। শিক্ষাশ্রমে খেয়ে বেরোবো, আমার কেনাকাটি যত কাজ আছে সব সারবো, তারপরে এসে ঘুম লাগাবো। আচ্ছা, আগে কি কোনো পেশার সাথে যুক্ত ছিলেন? কিছু করতেন? হ্যাঁ, বাড়িতে 9টা ফ্ল্যাট ভাড়া ছিল, সেগুলোকে করতাম। ওগুলো করা কম না, কম পেশার না। বয়স কত আপনার এই মুহূর্তে? বয়স কত? বয়স কত? 80 ছুঁয়ে গেছে। আচ্ছা জেঠিমা, আপনার যে হাজবেন্ড, উনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন? নেভিতে ছিলেন। তাহলে সেই হিসাবেই কি আপনি প্রচণ্ড এত পাংচুয়াল? কি বললে বুঝতে পারলাম? মানে এই যে হাজবেন্ড যে পেশার সাথে ছিলেন, উনি তো প্রচণ্ড নিয়মের মধ্যে থাকতেন, এবং আপনিও কি সেইটাই পেয়েছেন? কি করে পাবো? আমার তো সব সামলাতে হতো, বাড়ি গাড়ি সব আমি সামলাতাম, সবই দেখভাল করতে হতো। কাউকে ধরে নিয়ে লকআপে ঢোকাতে হতো। এই মুহূর্তে যে দিদিকে আমরা পেয়ে গেছি, উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ কিন্তু সামলান। এইখানকার পুরো মেনটেনেন্সের দায়িত্বে কিন্তু উনি আছেন। দিদির সাথে একটু কথা বলে নেব। দিদি, আপনার নাম? গৌরী সাহা। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি 2021-এ যে ডক্টর প্রতিমা রায় করেছে, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক 35 বছরের, মানে আমাকে বোনের মতনই দেখে। তা 2021-এ 24 মে আমার মা চলে যান, তারপরে উনি আমার দায়িত্ব নেন, বলে চলো গৌরী আমরা একটা বৃদ্ধাশ্রম খুলি। আমি ঠিক আছে চলুন, বলে তুমি পুরো দায়িত্ব নিয়ে চালাতে পারবে, কিন্তু আমি কিন্তু টাইম দিতে পারবো না। আমি বললাম হ্যাঁ দিদি, আমি পুরো টাইমই দেবো। তারপর এটা দেখা হলো, পছন্দ হলো, আমি দিদি জামাইবাবু আসলাম, নেওয়া হওয়ার পরে পুরো দায়িত্বই আমায় দিয়েছে। মানে A to Z, আমি সকালে বাজার করা, তারপরে হচ্ছে সবজি কাটা, কোনো সময় রান্নার স্টাফ চলে যায়, পুরো 35 জনের লোকের রান্না করা, খেতে দেওয়া, এবং বাসন পর্যন্ত আমি তুলে নিই, আমার কোনো ব্যাপার নেই। আমি ভেবেছি আমার বাবা 2010-এ গেছে, মা 2021-এ গেছে, আমি বাবা মার সেবা করতে পারিনি, আমি বাবা মার এখানে সেবা করতে এসেছি, সেবাই করি। মানে আমার ওই দিদি যে এই প্ল্যাটফর্মটা আমায় দিয়েছে, আমি তার জন্য ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, এখানে তো বহু দূর দূরান্ত থেকে অনেকেই আসেন, সবার মেন্টালিটি তো সমান হয় না। আমি সবাইকে মানিয়ে নিয়েই চলি। সবাই যখন ফোন করে, আমি বললাম ফোনে আমার সাথে ফোনে ফার্স্ট কথা হয়, আমি বললাম আপনি আসুন একবার, এসে পুরো আপনার 12 মাস থাকতে হবে না, আপনি 7 দিন 15 দিন থাকুন, যদি আমাদের ব্যবহার ভালো না লাগে, খাবার দাবার ভালো না লাগে, তখন আপনারা বেরিয়ে যাবেন। আপনার 3 মাসের টাকাও দিতে হবে না, আপনি 15 দিনের টাকা দিয়ে আপনারা থাকুন। এসে হয়তো থেকেই যায়, তখন আর যায় না। আচ্ছা, আপনি মূলত কোথা থেকে এসেছেন? আমার বাড়ি কাছেই বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে বাড়ি। আচ্ছা, এইখানে আরেকটা কথাও শোনা গেল যে কর্মচারীদের একদম ডেট ওয়াইজ ডেটে কিন্তু স্যালারি কিন্তু দিয়ে দেওয়া হয়। এইটা তো কোনো জায়গায়, অনেক জায়গায় কিন্তু এই সিস্টেমটা দেখা যায় না। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি অনেক জায়গায় দেখেছি, অনেক সেন্টার অনেক কিছুতেই টাকা দিতে চায় না, ওরা নিজেরাও বলে। এমনও আছে 1 তারিখও পড়েনি, আমাদের এই জামাইবাবু চলে এসছেন মাইনা দিতে, সবাইকে ডেকে আমরা 31 তারিখেও মাইনা দিয়ে দিয়েছি। 1 তারিখ তো দূরে থাক, 31 তারিখেও মাইনা দিয়ে দিয়েছি। এবং যার সুবিধা অসুবিধা, যারা স্টাফ আছে, টাকা পয়সার কথা বললে ওদের আমরা সব সময় হেল্প করি। মানে থাকতে পেরে, কাজ করতে পেরে ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং সবার জন্মদিন পালন করি, এবং যার যখন ওষুধের দরকার হয় সমস্ত কিছু, ডাক্তার বলুন, অ্যাম্বুলেন্স বলুন, সমস্ত কিছু আমি সব করে দিই, করতে পেরেও আমি ধন্য। নাকতলা মৃণালিনী বৃদ্ধাবাসে STV বাংলা পৌঁছে গেছে। এখানকার প্রতিটা ঘরে আমরা পৌঁছালাম, কারা কারা আছেন, কতদিন ধরে আছেন, সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করলাম। তা এখানে যে স্যার আছেন, ওনার মুখ থেকে কিছু কথা আমরা এই বৃদ্ধাবাস সম্বন্ধে একটু জেনে নেব, কবে থেকে শুরু হলো এবং কোন আন্ডারে রয়েছে, সমস্ত তথ্য একটুখানি জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার, আমি অশোক রায়, আমি এখানকার এই যে ট্রাস্টের কোঅর্ডিনেটর। বেসিক্যালি এই ট্রাস্টের একটা এক্সিকিউটিভ কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিল মেম্বাররাই সব কিছু চালায়। আর তার মধ্যে গৌরী সাহা হচ্ছে মেন,
ওরই ওপরে ভার দেওয়া হয়েছে এখানকার সব কিছু দেখভালে, এবং সেটা খুব এফিশিয়েন্টলি চালাচ্ছে, যার ফলে আমাদের আর তেমনভাবে চিন্তা করতে হয় না। শুধু আমরা দেখি ফাইন্যান্সটা কিভাবে আসবে, কিভাবে এগোতে, সেইটাই আমার বেসিক চিন্তা। কোথার থেকে আসবে, কত কম এতে সাবসিডিতে আমরা জিনিসগুলোকে মেনটেন করতে পারি, সেইটাই আমরা চেষ্টা করি। এর ইতিহাসটা বলি। প্রথমে আমি একজন প্রফেসর ছিলাম একটা নামকরা ইনস্টিটিউটের, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর এবং হেড অফ দি ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড মেকানিক্স। সেখান থেকে রিটায়ারমেন্টের পরে আমরা দেখলাম যে আমাদেরই কলিগরা যারা ওইখানে ওই ইনস্টিটিউটে আছেন, তাদের দুর্দশার কথা ভেবে আমরা প্রথম ইনিশিয়েটিভটা নিই, একটা বৃদ্ধাবাস বানাবো যেখানে তাদেরকে স্বচ্ছন্দে রাখতে পারবো। এখন সাধারণ ক্ষেত্রে ছেলে মেয়ে আছে, সবই আছে, তারা হাইলি কোয়ালিফাইড এবং তারা হাইলি এস্টাবলিশড, বেশিরভাগই থাকে বিদেশে। বাবা মা সেখানে 6 মাসের বেশি থাকতে পারে না এবং বাকি 6 মাস তাদেরকে থাকতে হয় দেশে। কিন্তু যখন তারা একটু বৃদ্ধ হয়ে যান, তখন তাদের পক্ষে মানে সব কিছু মেনটেন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। সেইখান থেকে এই কনসেপ্টটা এলো আমার মাথায়, এবং তারপরে আমার ওয়াইফ, যিনি একজন গাইনোকোলজিস্ট, ডাক্তার গাইনোকোলজিস্ট, তাকে আমি বললাম। এবং আমার শাশুড়িও যখন বৃদ্ধ হয়ে মারা গেলেন, তখন দেখলাম যে এক্স্যাক্টলি এইরকম ধরনের একটা অর্গানাইজেশন যদি আমরা করি, তাতে এই সমস্ত বৃদ্ধ যারা অসহায় তাদেরকে ভালোভাবে রাখা যেতে পারে। স্যার, এটা কবে থেকে মূলত শুরু হয়েছে? এটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছে 2018 থেকে। 18তেই আমাদের ওই ইনিশিয়েটিভটা নেওয়া হয়, যাতে আমরা রেজিস্ট্রেশন মানে ট্রাস্টের রেজিস্ট্রেশনটা 17 সালে করি। 17 সালের পরে তারপরে বাড়িটা আমরা ভাড়া নিই। আমি তো তারপরে রিটায়ারমেন্টের পরে বাড়িটা ভাড়া নিই। সেটা হচ্ছে 2021 সালের সেপ্টেম্বর থেকে 2021-এর সেপ্টেম্বর থেকে এই বৃদ্ধাবাস চলছে। প্রথম 6 মাস আমাদের খুব হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ বাড়ির ভাড়া এবং সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত রিকোয়ারমেন্টস, অর্থাৎ স্টাফ মেনটেন করা, সেইটা সমস্ত নিজেদের পকেট থেকে দিতে হয়েছে। এই জন্যে যে সেই সময় এই বৃদ্ধাবাসের কোনো বোর্ডার ছিল না। 6 মাস পরে বোর্ডার আসতে আরম্ভ করে এবং তারপর থেকে এটা সচ্ছলভাবেই চলছে। আচ্ছা, রুমের সংখ্যা এখানে মোটামুটি কত রয়েছে? এখানে টোটাল 11টা রুম। 11টা রুমের মধ্যে আমরা যেটা প্ল্যান করেছি, প্রায় 30 জনের মতো রাখা যেতে পারে। তাতে 3 বেডরুমও রয়েছে, আবার 2 বেডরুমও রয়েছে, আবার সিঙ্গেল বেডরুমও রয়েছে। আচ্ছা, এখানে এনাদের যে পরিচর্যা করার জন্য বা কোনো আপৎকালীন পরিষেবা দেওয়ার জন্য ডক্টর বা ফিজিওথেরাপিস্ট, এনাদের ভূমিকা কি এখানে রয়েছে? অবশ্যই রয়েছে। আমার ওয়াইফ নিজে একজন ডাক্তার। এমনও হয়েছে যে রাত 2টোর সময়ে এখান থেকে ফোন গেল, সঙ্গে সঙ্গে আমরা, সেই সময় আমাদের ড্রাইভার ছিল না মানে ড্রাইভার রাতে থাকে না, স্বাভাবিকভাবে আমরা হেঁটে এইখানে এসেছি, রিক্সাও পাইনি। দুজনে আমরা হাঁটতে হাঁটতে এখানে এসেছি। এখানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় 11 মিনিট সময় লাগে। সেই 11 মিনিট আমরা হেঁটে এসেছি। এসে তারপরে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট হয়েছে। ট্রিটমেন্ট হওয়ার পরে যা করণীয় আমরা করেছি। তারপরে রাত প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা তাকে দেখে তারপর আমরা ফিরে গেছি বাড়িতে। এইভাবেই আমরা চালাচ্ছি। এখন যখনই কোনো প্রবলেম হয় তখন এখান থেকে আমার ওয়াইফের কাছে করে, পার্টিকুলারলি মেডিকেল ট্রিটমেন্টের ব্যাপারে সঙ্গে সঙ্গে হয় উনি নিজে এসে দেখে যান, অথবা অন্য কোনো ডাক্তার তাকে পাঠিয়ে দেন। আচ্ছা স্যার, এই মুহূর্তে যারা এই মৃণালিনী বৃদ্ধাবাসে আসবেন বলে ভাবছেন, তারা কিভাবে এসে যোগাযোগ করতে পারে? প্রথমে যোগাযোগ করতে হবে গৌরী সাহার সঙ্গে। গৌরী সাহা বেসিক্যালি এখানের সব কিছু কন্ট্রোল করে। উনি রুম খালি আছে কি না, কীরকম ধরনের রুম, তাদের রিকোয়ারমেন্টস, সেই সব শুনে দেখে
তারপরে ব্যবস্থা করেন। যদি সেরকমভাবে রুম খালি থাকে তখন তিনি বলে দেন যে হ্যাঁ এইখানে আপনি আসুন, দেখুন, প্রথমে দেখে তারপরে যদি পছন্দ হয় তখন আমরা কথা বলবো আপনাদের সঙ্গে। কোনো কন্ট্যাক্ট নাম্বার কি প্রোভাইড করা যাবে স্যার? আমি সেই নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 9875662539। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। নাম্বারটা আরেকবার যদি বলে দেন। 9875662539। এই নাম্বারে যোগাযোগ করে গৌরী সাহার সঙ্গে প্রথমে কথা বলবেন, বলার পরে সেই সমস্ত ডিরেকশান দিয়ে দেবে কিভাবে আসতে হবে, কিভাবে এখানে দেখতে হবে, কিভাবে সব কিছু জিনিস মানে আছে এখানে সেই জিনিসগুলো দেখবে। এখানে অন্যান্য বোর্ডার যারা রয়েছে তাদের সঙ্গে করবে, কথাবার্তা বলবে। বলার পরে তারপরে যদি পছন্দ হয় তখন আমরা মানিটারি ব্যাপারগুলো আলোচনা করব। এই ধন্যবাদ স্যার। সমাজকে সচেতন করতে এসটিভি বাংলা কিন্তু বদ্ধপরিকর। যারা সমাজকে কিছু দিতে চায়, যারা সঠিক সমাজ গড়ে তুলতে চায়, তাদের জন্য এসটিভি বাংলা স্যালিউট জানায়। অর্থাৎ আজকে এই মৃণালিনী বৃদ্ধাবাস একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে কিন্তু ধরা পড়ল এসটিভি বাংলার ক্যামেরায়। সত্যি একটা অসাধারণ কাজ করে যাচ্ছেন, সামাজিক একটা কাজ করছেন এবং সাধারণ মানুষের কথা ভেবে একটা অসাধারণ কাজ করছেন। এসটিভি বাংলা তাদেরকে কুর্নিশ জানায়। সুতরাং আজ এই চেতনা সম্মানে কিন্তু সম্মানিত করা হলো। এখানকার যে মৃণালিনী বৃদ্ধাবাসের স্যার উপস্থিত আছেন, ওনার হাতে এই চেতনা সম্মান অ্যাওয়ার্ড কিন্তু তুলে দিলাম। জোরে একটা করতালি হয়ে যাক। এই যে গৌরী দেবী রয়েছেন, উনি আমাদের সমস্ত দেখাশোনা করেন, একদম টায়ার্ড হয় না, ভীষণ এনার্জিও ফুল। এবং এই যে চেতনা সম্মানে সম্মানিত ওনারা যে হলেন, এসটিভি বাংলার পক্ষ থেকে ওনারা যেই সম্মান পেলেন, কেমন লাগছে সেই সম্মান পেয়ে? আমরা একটু দু চার কথা একটু শুনে নেব। স্যার কেমন লাগছে? দেখুন, কোনো কাজ করতে গেলে তার রেকগনিশন পেলে স্বাভাবিকভাবে ভালো লাগে যে কাজটা আমরা ঠিকঠাক করছি। এর থেকে আর আনন্দের কি হতে পারে আমাদের কাছে? ম্যাডাম আপনার কেমন লাগছে? সে আনন্দ কিছু নেই, ভাষা নেই, বলার ভাষা নেই। এটা সব মানে বড় পাওনা মৃণালিনী বৃদ্ধাবাসে। থ্যাংক ইউ এসটিভি বাংলাকে। একদমই তাই দর্শক বন্ধুরা, একদমই তাই। কারণ এই যে চেতনা সম্মানে যে সম্মানিত করা হলো, এসটিভি বাংলা সর্বদাই কিন্তু নতুনের লক্ষ্যে, নতুনের দিকে এবং যারা নতুন নতুন কাজ করতে আগ্রহী, যারা নতুন নতুন সামাজিকভাবে এগিয়ে আসতে, সামাজিকভাবে সমাজকে গড়ে তুলতে, এসটিভি বাংলা কিন্তু যারা এই সমস্ত উদ্বুদ্ধ কাজ করছে তাদেরকে এসটিভি বাংলা তো স্যালিউট জানায়। এরকমই আরেকটা উদাহরণ কিন্তু আজ কিন্তু সাক্ষী হয়ে থাকলো এই মৃণালিনী বৃদ্ধাবাস। আজ আমরা এখানেই পৌঁছে গেছিলাম এবং নতুন নতুন আপডেট পেতে এবং নতুন নতুন আরও বৃদ্ধাশ্রম, আরও আপনারা যারা এইরকমই কাজের সাথে যুক্ত আছেন আমাদেরকে জানাতে পারেন। আমরা সঠিক জায়গায় সঠিক সময়ে আপনাদের কাছেই পৌঁছে যাব। এসটিভি বাংলায় চোখ রাখুন। আজকের মতো এখানেই আমাদের সমাপ্ত, কারণ সময়ের বাঁধনে আমরা আবদ্ধ। তো সুতরাং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এসটিভি বাংলায় চোখ রাখুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।